বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য বিভিন্ন মহল নানান ধরনের ষড়যন্ত্র এবং অপচেষ্টায় লিপ্ত আছে। সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষকে ঢাকায় এনে জড়ো করা হচ্ছে, ঢাকা ভার্সিটির পিএইচসিতে এনে জড়ো করা হচ্ছে। হাজার হাজার মানুষ সারা দেশ থেকে এনে জড়ো করা হয়েছে যে তোমাদেরকে লোন দেওয়া হবে। কত টাকা? 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে বিনা সুদে। কারা দেবে? ওই মহিলাগুলো যারা আসছে, যে মানুষগুলো বাসে করে আসলো, পুরুষগুলো, মহিলাগুলো দরিদ্র মানুষ। এই মানুষগুলোকে এইভাবে লোনের লোভ দেখিয়ে ঢাকায় আনা হয়েছে যে তোমরা 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত লোন পাচ্ছ, ঢাকায় গেলেই তোমরা এটা পাবা। তো ওরা জানেও না যে কোন সংস্থা তাদেরকে লোন দেবে, কে তাদেরকে লোন দেবে, কে তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে এটাও বলতে পারে না। বাস ভাড়া করেছে কারা, বাসের যে ড্রাইভার কন্ট্রাক্টর, এরা জানে না যে কারা তাদেরকে ভাড়া পরিশোধ করবে, কারাই বা তাদেরকে ডাকলো। মানে সমস্ত বিষয়টা একটা অন্ধ এবং একটা ধোঁয়াশার ভেতরে সবকিছু ঘটানো হচ্ছে। তারপরে ইসকন গতকাল রাতে শাহবাগ চত্বরে তারা জড়ো হয়েছে, রাস্তা বন্ধ করে দিয়ে মানে যানজট সৃষ্টি করে কোন রকমের যানবাহন চলাচল করতে পারবে না। কি দাবি তাও তারা কেউ জানে না, জনগণ জানে না যে দাবিটা কি, সরকার জানে না। তারা রাস্তা বন্ধ করে দিয়ে রাত্রে আন্দোলন শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ এবং যারা গাড়ির ড্রাইভার তারা তো চলবে। তো শেষ পর্যন্ত কি হয়েছে, গাড়ির ড্রাইভার এবং সাধারণ মানুষ জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদেরকে ধাওয়া দিয়েছে, তারা পালিয়েছে। এখন যদি তাদের মস্ত বড় কোনো দাবি দাওয়া থাকে, রাষ্ট্র জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর, দেশের মানুষের জন্য কল্যাণকর, অথবা তাদের জন্য, ইসকনের সদস্যদের জন্য কল্যাণকর, এরকমের কোনো দাবি দাওয়া যদি থাকে, তাহলে সংশ্লিষ্ট বিভাগ আছে প্রত্যেকটা দাবি দাওয়া আদায়ের জন্য। তো সেখানে জানাতে হয় চিঠি দিয়ে, সেখানে তো দরখাস্ত করতে হয়, সেখানে তো লিখিতভাবে জানাতে হয়, মৌখিকভাবে সেখানে জানাতে হয়। এগুলো না জানিয়ে, এই প্রসেসগুলো মেনটেন না করেই তারা হঠাৎ করে এসে রাস্তায় দখল করে নিয়ে, শাহবাগের মতো একটা ব্যস্ত জায়গা দখল করে নিয়ে তারা সেখানে দাঁড়িয়ে যাবে। এবং তাদের দাবি দেওয়া কি এটা মানুষ বুঝতেও পারছে না। অকারণে তারা এসে মানে ঢাকা দখল করে নিচ্ছে, শাহবাগ দখল করে নিচ্ছে, কেউ এসে লোন দেওয়ার কথা বলে ঢাকা ভার্সিটির পিএসসি দখল করে নিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ এভাবে দেশটাকে অকার্যকর করার জন্য এই কাজগুলো করছে। এখন ইসকনের কাজ কি সেটা তো এই দেশের মানুষ জানে, কত বড় বিতর্কিত একটা প্রতিষ্ঠান। এই বিতর্কিত প্রতিষ্ঠান যখন ঢাকার শাহবাগের মতো জায়গা দখল করে নেয় রাতের অন্ধকারে, তখন বুঝতে হবে যে এর পেছনে কত বড় গভীর ষড়যন্ত্র এর মধ্যে রয়েছে। যে মানুষগুলো জানে না, সমাজের দরিদ্র মানুষ সারা দেশ থেকে যাদেরকে বাসে করে নিয়ে আসা হয়েছে ঢাকাতে, ঢাকা ভার্সিটির পিএসসিতে এনে জড়ো করা হয়েছে, এভাবে হাজার হাজার মানুষ যখন এসেছে, তারা জানে না যে কার কাছ থেকে তারা লোন পাচ্ছে, অথচ তাদেরকে লোনের লোভ দেখিয়ে নিয়ে আসছে। কিভাবে লোন পেতে হয়, প্রসেসটা কি, এটা তাদের জানা নাই। সাধারণ মানুষ এত কিছু জানবে না। যখন জানছে যে সহজ শর্তে বা কোনো শর্তই নাই, শর্ত বিহীন ভাবে তারা 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা লোন পাচ্ছে, এটা যখন সমাজের কোনো একজন প্রভাবশালী ব্যক্তি তাদেরকে উদ্বুদ্ধ করেছে, তখন তারা আসবে। তারপরে তারা জানে না যে কোন সংস্থার কাছে গিয়ে, সেই লোকটাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে কে লোন দিবে। তাহলে এটা কত বড় গভীর ষড়যন্ত্রের অংশ। এটা কারা করছে? নিশ্চয়ই, নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনা, পতিত শেখ হাসিনা, মাফিয়া, স্বৈরাচার, সে তার লোকজন দিয়ে, তার যে সংস্থা আছে, তার যে দল আছে, বিভিন্ন গ্রুপ আছে, সেইগুলোকে কাজে লাগিয়ে ঢাকাটাকে অচল করে দিই। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন অনেক দুর্বলতা দেখিয়েছে, যে দুর্বলতার কোনো শেষ নাই। আচ্ছা, সাধারণ জনগণ যদি এই ষড়যন্ত্রগুলোকে প্রতিহত না করতো লাঠিসোঁটা নিয়ে, তারা যদি রাত দিন এটাকে পাহারা না দিত, দেশটাকে, ঢাকাটাকে, সারা দেশকে যদি তারা পাহারা না দিত, তাহলে সরকার আসলেই তো ব্যর্থতার দিকে যাচ্ছে। সরকার যে ব্যর্থতার দিকে যাচ্ছে, সাধারণ মানুষ যদি সরকারকে সাপোর্ট না দিত, এগুলো সব প্রতিহত করছে সাধারণ মানুষ। এই যে ইসকনের সদস্যদের তাড়িয়ে দিল কারা শাহবাগ থেকে গত রাতে? সাধারণ মানুষ এবং ড্রাইভার যারা গাড়ি চালায়, তারা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছে, ইসকনের সদস্যরা পালিয়েছে। তারপরে ঢাকা ভার্সিটিতে যাদেরকে লোন দেওয়ার নামে জড়ো করা হলো, এই লোকগুলোকে চিহ্নিত করলো এবং তাড়িয়ে দিল কারা? সাধারণ মানুষ। প্রশাসন সেখানে সহযোগিতা করেছে। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো আমাদের গোয়েন্দা সংস্থারা কি করে। পুলিশের গোয়েন্দা সংস্থা আছে, একাধিক গোয়েন্দা সংস্থা আছে, আর্মির একাধিক গোয়েন্দা সংস্থা আছে, নেভির একাধিক গোয়েন্দা সংস্থা আছে,
বিমান বাহিনীর একাধিক গোয়েন্দা সংস্থা আছে, সরকারের আরো আরো বিভাগগুলোর একাধিক গোয়েন্দা সংস্থা আছে। এই গোয়েন্দা সংস্থাগুলোকে বেতন দিয়ে, টাকা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে কেন আমরা পালন করি? তারা করেটা কি? প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার আবার জেলায় জেলায় শাখা আছে। যে জেলা থেকে লোক জড়ো করে নিয়ে ঢাকায় আনা হচ্ছে, ওই জেলার গোয়েন্দা সংস্থার সদস্যরা করলোটা কি? সেই অফিসটা ওখানে আছে কেন? গোয়েন্দা সংস্থার সদস্যদের বেতন দিয়ে, ট্যাক্সের টাকা, এদেশের সাধারণ ঘামে ঝরা মানুষের বেতনের টাকা দিয়ে তাদের কেন লালন করা হচ্ছে? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি কার্যকর হবে না? এইগুলোকে যদি কার্যকর করা হয়, তাহলে কি রাষ্ট্রকে অকার্যকর করার ডিসিশন যারাই নেবে, যারা এই অপচেষ্টা করবে, সাথে সাথে একেবারে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে দেশকে অকার্যকর করার জন্য, একটা জায়গায় লোক সমাগম করার জন্য চেষ্টা করা হচ্ছে, তখনই তো গোয়েন্দা সংস্থার লোকগুলো এই রিপোর্টগুলো পাবে। তো এই রিপোর্টগুলো আসছে না কেন? তাহলে গোয়েন্দা সংস্থার লোকগুলো কারা? আগেকার নিশ্চয়ই শেখ হাসিনা যাদেরকে নিয়োগ দিয়েছিল, আওয়ামী লীগ যাদেরকে নিয়োগ দিয়েছিল, আগের 15 বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, নিশ্চয়ই তারা। এই সদস্যগুলো এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত আছে, গোয়েন্দা সংস্থা নিজেই জড়িত আছে। এদেরকে প্রতিহত করতে হবে। এদেরকে প্রতিহত করা মানে এদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের স্থলে যারা দেশকে জুলাই আগস্টে স্বাধীন করলো নতুন করে, এই সমস্ত ছেলে মেয়েদেরকে গোয়েন্দা সংস্থায় চাকরি দিতে হবে। তাহলে দেশটা ভালো চলবে। তাহলে দেশটা অকার্যকর করার ষড়যন্ত্র যারা করবে, অঙ্কুরেই সেগুলোকে রুখে দেওয়া সম্ভব হবে। গোয়েন্দা সংস্থা আগে ঠিক করেন, সরকারকে বলছি আগে নিজেদের গোয়েন্দা সংস্থাগুলো ঠিক করেন। আর্মিকে বলছি নিজেদের গোয়েন্দা সংস্থাগুলো ঠিক করেন। আপনারা নিজেরা ব্যর্থ হয়েছে। পুলিশ আগেই ব্যর্থ হয়েছে, গোয়েন্দা সংস্থা তো কার্যকর করার কথা, তাদের কাছে তো খবর টবর থাকার কথা। এই রিপোর্ট যখন তারা দিতে পারছে না, তখন ওই সংস্থা ব্যর্থ হয়েছে। ওই সংস্থার কারা দায়িত্বে আছে, কারা সেখানকার সদস্য, তাদেরকে অব্যাহতি দেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন এবং নতুন করে যারা জুলাই আগস্টে আমাদের দেশকে স্বাধীন করলো, সেই সমস্ত ছেলেদেরকে, মেয়েদেরকে সেখানে নিয়োগ দেন। তারা অনেক ভালো করতে পারবে। তারা দেশের প্রতি প্রতিশ্রুতিশীল, তারা এই দেশের প্রতি কমিটেড, তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তারা অনেক দায়িত্বশীল। তাদেরকে সেখানে নিয়োগ দেন। তাহলে রাষ্ট্র ভালো চলবে। কেউ ষড়যন্ত্র করার আর কোনো সুযোগ পাবে না। এই কাজটা আপনাদের করতে হবে। এর জন্য সাধারণ মানুষ যারা আছেন, আমরা যারা সাধারণ জনগণ আছে, দেশপ্রেমিক মানুষ যারা আছে, তাদেরকে আওয়াজ তুলতে হবে, তাদেরকে কথা বলতে হবে। এটা করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যকর করেন, তাহলে কেউ আর ষড়যন্ত্র করার কোনো রকমের সুযোগ, কোনো রকমের অপচেষ্টা তারা আর নিতে পারবে। এটা হলো প্রথম কাজ, যে গোয়েন্দা সংস্থাগুলো যারা যেগুলো আছে তাদেরকে একেবারে ঢেলে সাজাতে হবে। আগে যারা নিয়োগপ্রাপ্ত আছে ওখানে, তাদেরকে পুরোটাই বাতিল করে দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে। যে এতগুলো অপচেষ্টা কেন হলো, তারা কেন রিপোর্ট দিতে পারলো না। এই সেক্টরে কাজ করেন, তাহলে দেখবেন যে আর কোনো ষড়যন্ত্র হচ্ছে না, হতে পারবেই না। জুলাই আগস্টে যে সমস্ত ছেলে মেয়েরা আন্দোলন করে, তাদের জীবন উৎসর্গ করে, তারা যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যে কাজটি তারা করেছে, এই গোয়েন্দা সংস্থাগুলোর যদি তাদের দ্বারা পরিচালিত হয়, কেবলমাত্র তখনই এই দেশের ষড়যন্ত্র যারা আগে থেকে শুরু করবে, তখন আমাদের গোয়েন্দা সংস্থার এই নতুন সদস্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা কিন্তু আমাদেরকে রিপোর্ট দিতে পারবে, রাষ্ট্রকে রিপোর্ট দিতে পারবে, সংস্থাগুলোকে রিপোর্ট দিতে পারবে। তখন আর এই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। এই কাজটি করার জন্য যত তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করা যাবে তত ভালো। আরেকটা বিষয় বলি, এই যে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো চলমান যে রাজনৈতিক দলগুলো আছে, এখন যারা মাঠে ময়দানে সুযোগ পাচ্ছে দাবিয়ে বেড়ানো, জনসভা করার সুযোগ পাচ্ছে, মিছিল করার সুযোগ পাচ্ছে, মিটিং করার সুযোগ পাচ্ছে, আরো আরো নানান সুযোগ তো এখন রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে। আওয়ামী লীগ বাদে, জাতীয় পার্টি বাদে, জাসদ বাদে, ওই সিপিবি বাদে, যারা আগের আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর ধরে অবৈধভাবে, তারা বাদে এখন যারা 15 বছরে কাজ করতে পারে নাই, তারা তো এখন কাজ করছে। তাদের মুখ থেকে যখন আওয়ামী লীগের পক্ষে কথা শোনা যাচ্ছে, হাসিনার পক্ষে কথা শোনা যাচ্ছে যে হাসিনাকে পুনর্বাসন করতে হবে, হাসিনাকে ক্ষমা করে দিতে হবে, তারপরে আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আবার কেউ কেউ বলছেন, কোন কোন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারবার ফ্যাসিবাদ শব্দটি শুনতে ভালো লাগছে না। এটা উস্কানি। আওয়ামী লীগকে যখন আপনারা এই উস্কানিটা দিচ্ছেন, তাদেরকে যখন আবার নির্বাচনে আনতে চাচ্ছেন, বলছেন যে তাদের নির্বাচন করার অধিকার আছে, বলছেন যে তাদেরকে নিষিদ্ধ করা যাবে না, আবার বলছেন যে সংবিধান সংশোধন করা যাবে না, তখন হাসিনা ওপার থেকে তাদের ভেতরে যারা আছে, তারা দেখছে যে রাজনৈতিক দলগুলো যারা এখন সক্রিয়, তারাই তো আমাদের পক্ষে কথা বলছে। আর তাহলে ভেতরে যারা আছে, আওয়ামী লীগের অনেক সদস্য, অনেক নেতৃবৃন্দ, অনেক কর্মী বাহিনী, তারা তো সব আছেই, দেশেই তো আছে। তাদেরকে যখন উস্কানি দিচ্ছে ইসকনের মতো সংস্থা, তাদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজগুলো করাচ্ছে, যে ঢাকাকে অচল করে দেওয়ার জন্য যা করার তার এখনই সময়। এর জন্য আমাদের বর্তমান যে
সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে দেশে, তারা কি কম দায়ী? এই রাজনৈতিক দলগুলোর অনেক ভুল আছে। অতীতে আমরা ভুল দেখেছি। যখন মাফিয়া সরকার ক্ষমতায় ছিল, সেই 15 বছর ধরে আমাদের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তহীনতায় ভুগেছে। তারা অনেক রকমের ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার কারণে এই পতিত সরকার 15 বছর ক্ষমতায় থাকতে পেরেছিল। এখন যখন সাধারণ জনগণ ছাত্র জনতার আন্দোলনের মুখে যখন তারা দেশ থেকে পালালো, তখন সেই অকার্যকর যে রাজনৈতিক শক্তিগুলো তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু তারা আবার পক্ষান্তরে হাসিনার পক্ষেই কথা বলছে। হাসিনার বিপক্ষে কথা বলার সাহস কোন রাজনৈতিক দলের দেখছি। যদি দেখতাম তাহলে মাফিয়া শব্দটি বারবার শুনতে ভালো লাগছে না, এই কথা শুনতাম না। যদি দেখতাম তাহলে হাসিনাকে নির্বাচনে আনতে হবে, তাকে নির্বাচনের সুযোগ দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই ধরনের কথা রাজনৈতিক দলের নেতাগুলোর ভেতর থেকে আমরা শুনতাম না। এটা শুনতে হচ্ছে। এই জাতির জন্য দুর্ভাগ্য। জনগণ জেগে আছে, সাধারণ জনগণ জেগে আছে বলেই, এখনো সাধারণ জনগণ এই দেশটাকে, রাষ্ট্রটাকে, এই সরকারকে পাহারা দিচ্ছে বলেই এখন পর্যন্ত দেশটা অকার্যকর হয় নাই। কিন্তু দেশের যে মেকানিজম, যে সংস্থাগুলো আছে, রাষ্ট্র পরিচালনার জন্য যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো আসলেই অকার্যকর হয়ে পড়ে। যেমন গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে, গোয়েন্দা সংস্থার সমস্ত সদস্যকে বাতিল করে দিন, তাদেরকে বিচারের আওতায় আনেন। তারা কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কোনো রিপোর্ট দিতে পারে নাই। এই ব্যর্থতার দায়ে তাদেরকে বিচারের আওতায় আনুন, এবং জুলাই আগস্টে যারা দেশকে স্বাধীন করেছে সেই সমস্ত ছাত্র জনতাকে, সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে সেখানে তাদেরকে নিয়োগ দিন। দেখবেন যে রাষ্ট্র ভালো চলবে, দেশ ভালো চলবে। গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করেন, দেশপ্রেমিক মানুষদের দিয়ে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে সেইগুলোকে পরিচালনা করুন।